বিসমিল্লাহির রহমানির রহিম। কোভিড-19 মহামারী সময়ে চলমান অনলাইন ক্লাসে আজ দ্বিতীয় ক্লাস কম্পিউটার তৃতীয় পর্বের সাথে আমার এই ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদ জামান, জুনিয়র ইন্সট্রাক্টর কম্পিউটার, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট। আশা করি সবাই কি বলে স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে নিজেদেরকে সাবধানে রাখবে, যাতে করে এই মহামারী হাত থেকে সবাই বেঁচে থাকতে পারি, এবং দোয়া করি যেন মহামারীটা খুব দ্রুত পৃথিবী থেকে বিদায় নেয়। আমরা আমাদের আজকে ক্লাস শুরু করি। আজকে আমরা করব দ্বিতীয় চ্যাপ্টার, প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং এর মৌলিক ধারণা। এই ক্লাসটা করার পরে আমরা যে সম্পর্কে জানতে পারবো আসলে যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইতিহাস, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন কেন এত জনপ্রিয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার, পাইথন প্রোগ্রামিং স্ট্রাকচারের উল্লেখযোগ্য অংশসমূহ, আর আইডেন্টিফায়ার ও কিওয়ার্ড কি। আমরা একবার চলে যাই আমাদের আজকে টপিকসের শুরুতে। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইতিহাস। আমরা দেখবো যে পাইথন ল্যাঙ্গুয়েজটা কোথা থেকে আসলো। পাইথন ল্যাঙ্গুয়েজটি আমস্টারডাম নেদারল্যান্ডের CWI সেন্ট্রাল উইসকেন্ড অ্যান্ড ইনফরমেটিকা কর্তৃক ডেভেলপকৃত ABC প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে সম্পৃক্ত। ABC একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার থেকে মূলত এই পাইথন ল্যাঙ্গুয়েজটার সম্পৃক্ততা বা উৎপত্তি। 1980 সালে সর্বপ্রথম পাইথনকে চিন্তা ধারণা করা হয়েছিল। কত সালে? 1980 সালে প্রথম পাইথন নিয়ে চিন্তা ধারণা করা হয়েছিল। মূলত ABC প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উত্তরসূরি হিসেবে পাইথনের আবির্ভাব ঘটেছে। তার মানে ABC থেকে মূলত পাইথনটা এসেছে, উৎপত্তি হয়েছে। গুইডো ভন রসনকে পাইথনের জনক বলা হয়। গুইডো ভন রসনকে পাইথনের জনক বলা হয়। তিনি 1989 সালে বড়দিনের ছুটিতে পাইথন তৈরি শুরু করেন এবং 1991 সালে প্রথম পাইথনের 0.9.0 ভার্সন প্রকাশ করেন। কারণ পাইথনের উৎপত্তি শুরুটা হয় 1990 সালে, কিন্তু পাইথন আত্মপ্রকাশ করে প্রথম আনুষ্ঠানিকভাবে 1991 সালে। এই পাইথন প্রোগ্রামিং এর দুটি ভার্সন রয়েছে, একটা হলো 2.x, একটা 3.x। 1994 সালে প্রথম 1.0 ভার্সন প্রকাশ করা হয়, প্রথম 1.0 ভার্সন, আর প্রথম ভার্সন ছিল কিন্তু 0.9.0। 2000 সালে এসে 2.0 ভার্সন প্রকাশ করা হয়, 2008 সালে এসে 3.0 ভার্সন প্রকাশ করা হয়। সর্বশেষ 21 সালের ফেব্রুয়ারি মাসে 3.9.2 ভার্সন প্রকাশ করা হয়। পাইথন 3.0 ভার্সনটি সবচেয়ে জনপ্রিয়। এই 3x যে ভার্সন, এটা সবচেয়ে জনপ্রিয়। এই 3x এর পরে 1, 2, 3 এভাবে আরো অনেক ভার্সন রয়েছে। এই ভার্সনটি 3.03 ভার্সন, যেটা 3x এর যে ভার্সন, এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এটাই মূলত সংক্ষেপে পাইথনের ইতিহাস। এখন দেখি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন। পাইথন একটি হাই লেভেল, কালকে আমরা পড়েছিলাম লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি। আশা করি তোমরা মোটামুটি হাই লেভেল লো লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জেনে গেছো। আমরা দেখি পাইথন কি ধরনের ল্যাঙ্গুয়েজ আসলে। পাইথন একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড জেনারেল পারপাস ইন্টারপ্রেটেড ইন্টারঅ্যাক্টিভ সহজবোধ্য উদ্দেশ্য কেন্দ্রিক ও উচ্চমানের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মোটামুটি একটা প্রোগ্রামিং এর সাথে সম্পর্কিত যতগুলো জিনিস দরকার সবই পাইথনের মধ্যে আছে। হাই লেভেলের উচ্চ শ্রেণীর মূলত অবজেক্ট ওরিয়েন্টেড, মানে এখানে অবজেক্টের কার্যক্রম করা হয়। জেনারেল পারপাস সাধারণ যে কোনো কাজের জন্য ব্যবহার করা যাবে। ইন্টারপ্রিটেড, একটা সাথে একটা যুক্ত থাকে। ইন্টারঅ্যাক্টিভ, খুবই ব্যবহারযোগ্য, ব্যবহার উপযোগী। সহজবোধ্য, সহজে বোঝা যায়। উদ্দেশ্য কেন্দ্রিক, কোনো কাজের একটা উদ্দেশ্য অবশ্যই থাকবে এবং এটাতেও আছে। এবং উচ্চমানের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনে স্ট্রাকচার প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও ফাংশনাল প্রোগ্রামিং, মানে প্রোগ্রামিং এর যে ভাগগুলা সেগুলো সবই পাইথনের মধ্যে করা যায়। স্ট্রাকচার, অবজেক্ট ওরিয়েন্টেড এবং ফাংশনাল, ফাংশন নিয়ে কাজ করা যায়, অবজেক্ট নিয়ে কাজ করা যায়, আবার স্ট্রাকচার প্রোগ্রামিং এর কাজও পাইথনে করা যায়। মন্টি পাইথন সার্কাস নামে একটি টিভি শো এর নাম অনুসারে পাইথনের নামকরণ করা হয়েছে। পাইথন সাপের নাম অনুসারে নয়। সবাই আসলে পাইথন নাম শুনলেই মনে করে যে এটা পাইথন সাপের নাম থেকে আসছে, কিন্তু আসলে না। এটা আসছে মূলত গুইডো ভন রসনের একটা জনপ্রিয় টিভি শো ছিল, সেই শোটা দেখতো মন্টি পাইথন সার্কাস, সেখান থেকে এটার নাম দিয়েছে পাইথন। পাইথনের সোর্স কোড GNU জেনারেল পাবলিক লাইসেন্স বা GPL এর অন্তর্ভুক্ত। পাইথনের কোনো সিনট্যাক্স বা সিমেন্টিক্স খুবই সংক্ষিপ্ত।
কোর সিনট্যাক্স বা সিমেন্টিক খুবই সংক্ষিপ্ত। মানে পাইথনে আমরা যেগুলো মূলত ব্যবহার করি ভেতরে লাইব্রেরি ফাংশন এগুলো খুবই ছোট এবং স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ। লাইব্রেরিতে অনেক আগে থেকেই অনেক জিনিস দেয়া আছে, জাস্ট তুমি টাইপ করবা দুটো অক্ষর, ওইটার সাথে লাইব্রেরির সম্পর্কিত সকল জিনিস তোমাকে শো করবে। সচরাচর ব্যবহৃত কিছু ইংরেজি ওয়ার্ড ব্যবহার করে পাইথন তৈরি করা যায়। আমরা দেখবা যখন পাইথনের প্রোগ্রামিং কি বলে করবো, ব্যবহারিক ক্লাস করবো, তখন দেখবা যে পাইথন ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করা মনে হবে যেন আমি একটা ইংলিশ কোন ওয়ার্ড লিখছি বা ইংলিশ কোনো কাজ করছি, এরকম। পাইথন আর ইংলিশ একটার সাথে জড়িত। এজন্য বর্তমান সময়ে প্রোগ্রামারদের কাছে পাইথন একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, খুবই জনপ্রিয়, সহজ উচ্চমানের, এজন্য খুবই জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন আত্মপ্রকাশ করেছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন কেন এত জনপ্রিয়, পাইথন কেন এত জনপ্রিয়, কেন বর্তমান সময় ব্যবহারকারীরা এত বেশি পাইথন ব্যবহার করছে? বর্তমান বিশ্বে জনপ্রিয়তার শীর্ষ 4টি ল্যাঙ্গুয়েজের মধ্যে পাইথন এসে চতুর্থ। এছাড়াও বিশ্বখ্যাত প্রতিষ্ঠান গুগলের 3টি আনুষ্ঠানিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি হলো পাইথন। গুগল যে 3টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তার মধ্যে একটি হলো পাইথন। পাইথন প্রোগ্রামাররা নিম্নবর্ণিত কারণে পাইথনকে জনপ্রিয় বলে মনে করে। কিরকম? এটি একটি সহজবোধ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সহজবোধ্য মানে সহজে বোঝা যায়। এতে কোডিং করা খুবই সহজ। আমি একটু আগেই বলেছি যে কোডিং করা ইংলিশ লেখা মনে হবে এক। এর কোড সি বা জাভা ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেক ছোট হয়ে যায়, কোডটা খুবই ছোট। এটি বিনামূল্যে ডাউনলোড করা যায় এবং সহজে ইনস্টলেশন করা যায়। এর শক্তিশালী অনলাইন কমিউনিটি আছে। অনলাইন কমিউনিটি মানে যেখানে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পাওয়া যায়। বিশাল ও কার্যকর স্ট্যান্ডার্ড লাইব্রেরি রয়েছে, একটু আগে বলেছি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে এবং সেটা খুবই কার্যকরী। বিভিন্ন অপারেটিং সিস্টেমে সহজে ব্যবহার করা যায়। এটা প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট না, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এটা আইওএস এ ব্যবহার করা যায়, ও কি বলে লিনাক্সে ব্যবহার করা যায়, আবার উইন্ডোজে খুব সহজে ব্যবহার করা যায়। চমৎকার ওয়েব ফ্রেমওয়ার্ক যেমন জ্যাঙ্গো বা ফ্লাক্স ইত্যাদি বিদ্যমান। মানে এখানে এটার পাইথন শুধু নর্মাল প্রোগ্রামিং এর জন্য ব্যবহার করা হয় না, ওয়েব ফ্রেমওয়ার্কের কাজেও ব্যবহার করা হয়। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার। পাইথন একটি বিস্ময়কর এবং শক্তিশালী ল্যাঙ্গুয়েজ বিধায় এর বহুমুখী ব্যবহার রয়েছে, মানে বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। সাধারণত দ্রুত সফটওয়্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহার করা হয়। বিভিন্ন বড় বড় প্রকল্প যেমন জব অ্যাপ্লিকেশন সার্ভার, এমনেট ডিস্ট্রিবিউটেড ফাইল স্টোর, ইউটিউব ইত্যাদি প্রকল্পে এর ব্যবহার উল্লেখযোগ্য। নিম্নে পাইথনের কিছু ব্যবহার যেগুলো সচরাচর করা হয়ে থাকে সেগুলো উল্লেখ করা হলো। ওয়েব ভিত্তিক সফটওয়্যার তৈরিতে আমি একটু আগে বলেছি জ্যাঙ্গো বা ফ্লাক্স হলো পাইথনের একটা ওয়েব ভার্সন। এখানে বলছে ওয়েব ভিত্তিক সফটওয়্যার তৈরিতে পাইথন ব্যবহার করা হয়। অটোমেশন সফটওয়্যার তৈরিতে পাইথন ব্যবহার করা হয়। বায়ো ইনফরমেটিক্সে পাইথন ব্যবহার করা হয়। মেশিন লার্নিং এ এখন এটা খুব বেশি ব্যবহৃত হচ্ছে, মেশিন লার্নিং এ। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিইউআই তৈরিতে, ডাটাবেজ অ্যাপ্লিকেশনে, সাইবার সিকিউরিটিতে এবং ইন্টারনেট স্ক্রিপ্টিং ইত্যাদিতে পাইথন প্রোগ্রামিং এর বহুল ব্যবহার রয়েছে। এখন আমরা দেখব পাইথন প্রোগ্রামিং এর উল্লেখযোগ্য অংশসমূহ। মূলত একটা পাইথন প্রোগ্রামিং কয়টা অংশ নিয়ে গঠিত? পাইথন প্রোগ্রামিং মূলত 4টা উল্লেখযোগ্য অংশ নিয়ে গঠিত। তার প্রথম পার্টটা হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্ট, 2 নম্বর পার্ট হচ্ছে ফাংশন ও ক্লাস ডেফিনিশন, 3 নম্বরটা মডিউল স্কোপ ভেরিয়েবল, 4 নম্বরটা মেইন প্রোগ্রাম। আমরা একটু এগুলোর বিস্তারিত দেখব। ইম্পোর্ট স্টেটমেন্টটা কি? বলছে কোন লাইব্রেরি ক্লাসকে প্রোগ্রামে ব্যবহার করতে চাইলে সেই ক্লাসটি যে প্যাকেজে আছে তা ইম্পোর্ট করাকে ইম্পোর্ট স্টেটমেন্ট মূলত বলা হয়। তার মানে আমি একটা, যেমন আমি ধরি আমি দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করবো, তাহলে এখানে একটা রুট ব্যবহার করা হবে, রুট ওভার স্কয়ার রুট। রুটের জন্য সাধারণত ম্যাথমেটিক্যাল টার্ম ব্যবহার করা হয়। রুটের জন্য ম্যাথমেটিক্যাল টার্ম ব্যবহার করা হয়। এই ম্যাথমেটিক্যাল টার্ম এর জন্য আমাকে ইম্পোর্ট করতে হবে ইনপুট ম্যাথ। এই ইম্পোর্ট ম্যাথ মানে হলো লাইব্রেরিতে ম্যাথ সম্পর্কিত যত কার্যক্রম আছে এগুলো সব এখন এই প্রোগ্রামিং এর, আমি যে প্রোগ্রামটা করব তার মধ্যে ইম্পোর্ট ম্যাথ কল করার সাথে সাথে সকল কার্যক্রমগুলো এখানে সম্পাদন করা যাবে কোনো ধরনের সমস্যা ছাড়াই। এটা হলো ইম্পোর্ট স্টেটমেন্ট। 2 নম্বর আছে কি ফাংশন অফ ক্লাস ডেফিনিশন।
এই অংশে প্রোগ্রামে ব্যবহৃত যাবতীয় ফাংশন ও ক্লাসসমূহ ডিফাইন করা হয়। আমি প্রোগ্রামে যতগুলা ক্লাস বা ফাংশন ব্যবহার করতে চাই এই 2 নম্বর অংশে আমরা এগুলো ব্যবহার ডিক্লেয়ার করতে বা পরিচয় করাতে পারি। এজন্য এটাকে বলা হয় ফাংশন ও ক্লাস ডেফিনিশন সেকশন। 3 নম্বরে আছে মডিউল এসএফ ভেরিয়েবল। মডিউল এসএফ ভেরিয়েবল কি বলছে? পাইথনের স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে বিভিন্ন ধরনের মডিউল আছে এবং প্রতিটি মডিউলের এক বা একাধিক মেথড রয়েছে। এই অংশে আমরা প্রয়োজনে যে কোনো মেথড বা মডিউলকে কল করতে পারি। যেমন আমি একটু আগে বলছি যে ইম্পোর্ট ম্যাথ। এটা কি? এটা একটা ইম্পোর্ট স্টেটমেন্ট। মানে আমরা এখানে একটা মডিউল ব্যবহার করব বা একটা মেথড ব্যবহার করব। যেমন ইম্পোর্ট ম্যাথ ডট abs এর অর্থ হলো অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু মানে পরম মান। abs এর মানে হলো যদি আমি মাইনাসও দেই তাহলে সেখানে পজিটিভ ভ্যালু আসবে, মানে কোন কি বলে যে তোমার হলো পজিটিভ মান আসবে। যদি নেগেটিভ মানও দেই তাহলে পজিটিভ মান আসবে। তো আমরা সেক্ষেত্রে কি করব? ম্যাথ ডট abs ব্র্যাকেটে ওই সংখ্যাটা দিয়ে আমরা এটাকে প্রিন্ট করব বা এন্টার দিব। দিলেই কি হবে? সেটা একটা আউটপুট বের হবে। এটা হলো মডিউল স্কোপ ভেরিয়েবল। আমরা প্র্যাকটিক্যালি আরো ভালো দেখব। এরপরে হলো 4 নম্বরে হলো মেইন প্রোগ্রাম। এতক্ষণ যেগুলো করলাম এগুলো হলো প্রোগ্রাম করার জন্য তার সাথে সম্পর্কিত বিভিন্ন স্টেটমেন্ট বা ক্লাস বা ফাংশন বা মডিউল। এখন হলো মেইন প্রোগ্রাম। এটা শুরু হবে। প্রোগ্রামের এই অংশে মূলত কোডিং করা হয় এবং প্রোগ্রাম ব্যবহৃত অন্যান্য মেথড ও অবজেক্ট সমূহকে এই সেকশনে বা অংশে কল করে এনে প্রোগ্রামটাকে সম্পাদন করা হয়। ঠিক আছে? এই হলো মূলত পাইথন প্রোগ্রামিং স্ট্রাকচারের 4টি উল্লেখযোগ্য অংশ। কি কি? ইম্পোর্ট স্টেটমেন্ট, ফাংশন ও ক্লাস ডেফিনিশন, মডিউল স্কোপ ভেরিয়েবল, মেইন প্রোগ্রাম। এরপর আমরা দেখব আইডেন্টিফায়ার ও কিওয়ার্ড। আইডেন্টিফায়ার কি? আমরা নাম দেখে বুঝতেছি আইডেন্টিফাই করা মানে কাউকে চিহ্নিত করা। ঠিক একইভাবে আইডেন্টিফায়ার মানে হলো পাইথনে ব্যবহৃত ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ক্লাস, মডিউল, ফাংশন বা অন্যান্য সকল অবজেক্ট আইডেন্টিফাই করার জন্য যে নাম বা শব্দ ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় আইডেন্টিফায়ার। মানে আমরা একটা ভেরিয়েবল লিখবো, যেমন এ একটা ভেরিয়েবল যার মধ্যে ভ্যালু থাকবে 10। তাহলে আমি এই 10 হলো একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমি যদি শুরুতে লিখি ইন্টিজার a সমান 10 তাহলে বুঝবো যে এটা একটা ইন্টিজার সংখ্যা। এটাই হলো এটা আইডেন্টিফায়ার। এটা কি বলছে? পাইথনে ব্যবহৃত ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ক্লাস, মডিউল, ফাংশন এগুলোকে চেনার জন্য যে নাম বা শব্দ ব্যবহার করা হয় তাদেরকে বলা হবে আইডেন্টিফায়ার। এই আইডেন্টিফায়ারের নামকরণের কিছু নিয়মাবলী আছে। কি একটু দেখি আমরা। আইডেন্টিফায়ার নামকরণের নাম ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড অথবা স্মল লেটার এ থেকে স্মল লেটার জেড অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে এবং এরপর যে কোনো অক্ষর বা আন্ডারস্কোর বা অন্যান্য সংখ্যা ব্যবহার করা যাবে। পাইথনে আইডেন্টিফায়ার হিসেবে কখনোই সিম্বল, $সাইন, পার্সেন্টেজ সিম্বল ইত্যাদি বিশেষ সিম্বলগুলো বা চিহ্নগুলোকে ব্যবহার করা যাবে না। পাইথন একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তার মানে ক্যাপিটাল এ আর স্মল এ, বড় হাতের এ আর ছোট হাতের এ কখনোই এক হিসেবে ব্যবহার করবে না বা পাইথন এক হিসেবে গণ্য করবে না। এজন্য তুমি লেখার সময় অবশ্যই দুইটাকে আলাদা হিসেবে লিখতে হবে এবং চিহ্নিত করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব কিওয়ার্ড। কিওয়ার্ড হলো কতগুলো সংরক্ষিত শব্দ। কি বলছি? সংরক্ষিত শব্দ। সংরক্ষিত মানে কি? পূর্বে থেকেই সংরক্ষণ করা আছে কোথাও। কম্পাইলার এন্ড ডিকোড যাদের বিশেষ অর্থ রয়েছে, মানে যারা বিশেষ কাজ করার জন্য ওখানে আছে, আগে থেকে সংরক্ষিত আছে। যাদেরকে কোনো ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ফাংশন, মডিউল কিংবা অবজেক্টের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। যাদেরকে শুধু কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে, অন্য কারণ নাম হিসেবে ব্যবহার করা যাবে না। পাইথন ডকুমেন্টেশন অনুসারে পাইথনে মোট 33টি কিওয়ার্ড রয়েছে। কয়টি? 33টি। কি
false, and, none, finally, true, not, or, break, plus, continue, def, del, elif, else, except, is, in, import, if, global, from, for, pass, print, raise, return, try, while, with, ইত্যাদি। এই 33টা কিওয়ার্ড আমরা বিভিন্ন রকমের কাজে ব্যবহার করে থাকি পাইথনের প্রোগ্রামিং ক্ষেত্রে। তাহলে দুটো গুরুত্বপূর্ণ জিনিস, একটা হলো আইডেন্টিফায়ার, একটা হলো কিওয়ার্ড। দুটাকে কিন্তু গুলিয়ে ফেললে হবে না। কিওয়ার্ডটা কি? কতগুলো সংরক্ষিত শব্দ যাদের বিশেষত্ব রয়েছে কম্পাইলারের কাছে এবং যারা বিশেষ বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়। তবে অবশ্যই ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ফাংশন ইত্যাদি নাম হিসেবে ব্যবহার করা যাবে না। ঠিক আছে? আজকে মোটামুটি ক্লাসের টপিকসের মধ্যে এতটুকুই ছিল। তা আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে।